এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্ররা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। নমস্কার, আমি অনিরুদ্ধ ফ্রম ফিয়ার ফেদার। আজ আপনাদের শোনাতে চলেছি এক অসামান্য ভৌতিক উপন্যাস, যার প্রতি পর্বে থাকবে রুদ্ধশ্বাস, উত্তেজনা, ভয়ের আবেশ আর এক ভয়ানক রক্তপরীর আখ্যান। তাহলে তৈরি তো আপনারা? আজ আপনাদের শোনাব রক্তখাকি। রচনা সঞ্জয় ভট্টাচার্য। লেখক সঞ্জয় ভট্টাচার্যের লেখালেখি শুরু হয়েছিল ছাত্রাবস্থা থেকেই। এরপর দীর্ঘ বিরতির পর নবকল্লোল পত্রিকায় গল্প লিখে পুনরায় আত্মপ্রকাশ ঘটে। সাম্প্রতিককালে লেখকের আরও একটি ভৌতিক উপন্যাস কালচক্র আপনারা অনেকেই শুনে থাকবেন সানডে সাসপেন্স অনুষ্ঠানে, যা ইতিমধ্যেই বহু মানুষের ভালোবাসা পেয়েছে। লেখকের প্রকাশিত বইগুলির মধ্যে রয়েছে চন্দ্ররাজার বলি, আফগানি তেল ও মুগলাই পরোটা। আজকের গল্প রক্তখাকি শোনার পর আপনারা ফিয়ার ফেদার চ্যানেলে এই গল্পের পূর্ববর্তী অংশ রক্ত পিশাচিনীও শুনে আসতে পারেন। রক্তখাকি ও রক্ত পিশাচিনী দুটি গল্পই আপনারা এক মলাটের মধ্যে কিনে নিতে পারেন লেখকের সাম্প্রতিক প্রকাশিত বই রক্ত পিশাচিনী থেকে, যার অনলাইন বাইং লিঙ্ক রইল ডেসক্রিপশনে। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক এক ভয়ানক রক্ত পিশাচির ভৌতিক উপন্যাস রক্তখাকি, প্রথম পর্ব। রিংটোনের সুরেলা শব্দে তন্দ্রা ভেঙে যেতে অরিত্র বালিশের ওপর পড়ে থাকা ফোনের দিকে হাত বাড়ালো। এই মুহূর্তে স্ক্রিনে যে নম্বরটা দেখাচ্ছে সেভ করা না থাকলেও সেটা অবশ্য ওর পরিচিত। গত 7 দিনে অন্তত 12 বিশেষ এই নম্বরে অরিত্র দীর্ঘ সময় কথা বলেছে। ফোনটা মোটামুটি রাত 10টা থেকে 11টার মধ্যে আসে। আজকেও অরিত্র আশা করেছিল যথাসময়ে তার মোবাইলের হ্যান্ডসেট বেজে উঠবে, কিন্তু তেমন কিছু যখন ঘটল না, অপেক্ষা করতে করতে ক্লান্তিতে অরিত্রের চোখ বুজে এসেছিল। ফোনের ওপার থেকে সপ্রতিভ নারীকণ্ঠ ভেসে এলো। সরি, এত রাতে ডিস্টার্ব করলাম না তো? আরে না না, তোমার ফোনের জন্যই অপেক্ষা করছিলাম। মিস্টার রায় বোধহয় ঘুমিয়ে পড়েছেন। ওপার থেকে ক্ষীণ দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। উত্তর এলো, ঘুমিয়েই পড়েছেন হয়তো এতক্ষণে। আজকের রাতটা উনি বাড়ির বাইরে কাটাবেন, এমনটাই মনস্থির করেছেন। অরিত্র উত্তরে কি বলবে ভেবে না পেয়ে চুপ করে রইল। ফোনের ওপার থেকে নারীকণ্ঠ বলল, আচ্ছা, তুমি তো সল্ট লেকে থাকো তাই না? তা এখন একবার আসতে পারবে? আসলে আমার না ভীষণ একা লাগছে। অরিত্র বিছানার ওপর সোজা হয়ে বসল। কণ্ঠস্বরে উত্তেজনা চাপার চেষ্টা করে বলল, কোথায় আসতে হবে? তোমার বাড়িতে? বাড়িতে নয়, সেক্টর 5-এর দিকে চলে এসো। এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন সাইট আছে। রাতের দিকে ওখানে কেউ থাকে না। আসলে বুঝতেই তো পারছো, বাড়িতে একটু অসুবিধা আছে। কাছাকাছি পৌঁছে ফোন করলে জায়গাটা আমি তোমাকে বুঝিয়ে দেব। মেয়েটি ফোন কেটে দিল। অরিত্র আর দেরি না করে বিছানা ছেড়ে উঠে পড়ল। ঘড়িতে এখন সময় দেখাচ্ছে প্রায় 12টা, কিন্তু তাতে কি এসে গেল? গুপ্ত অভিসারের এটাই তো উপযুক্ত সময়। বুকে আর বগলের ভাঁজে ভালো করে ডিও স্প্রে করে ড্রয়ার থেকে কন্ডোমের প্যাকেট পকেটে পুরে অরিত্র তৈরি হয়ে নিল। তুমুল বেগে বাজ পড়ার শব্দ আর আলোর ঝলকানিতে অরিত্রর ঘরের ভিতরটা যেন ঝলসে গেল। স্মার্টফোনের পর্দায় নোটিফিকেশন দেখাচ্ছে এক্সপেক্টেড রেন অ্যারাউন্ড 12 AM। অরিত্র গুরুত্ব না দিয়ে মাথায় হেলমেট গলিয়ে নিল। বাইক স্টার্ট দিতে গিয়ে এক ফোঁটা বৃষ্টির জল অরিত্রর গায়ে এসে পড়ল। আকাশের দিকে চেয়ে অরিত্র মুচকি হাসল। পৃথিবী ভেসে গেলে যাক, পড়ে পাওয়া সুযোগ হাতছাড়া করার মতো আহাম্মক সে নয়। দুরন্ত বেগে বাইক ছুটিয়ে অরিত্র সেক্টর 5-এর উদ্দেশ্যে ধাওয়া করল।
অরিত্র গুহ তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। কিছুদিন আগে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিগ্রি নিয়ে বের হবার পর এই চাকরিটা সদ্য যোগ দিয়েছে। অরিত্র আদতে উত্তরবঙ্গের ছেলে। কলকাতা শহরের সঙ্গে তার পরিচয় পড়াশোনার সুবাদে। তারপর এই চাকরি। সল্টলেকের ডিএল ব্লকে পেইং গেস্ট হয়ে থাকা আর দিনের বেশিরভাগ সময় অফিসে মজুরি খেটে যেটুকু সময় হাতে বাঁচে অরিত্রের ফেসবুক ইনস্টাগ্রামের মেকি জগতেই কেটে যায়। উদ্দেশ্য একটাই, কৃত্রিম জগতের মায়াজাল থেকে রক্তমাংসের বান্ধবী খুঁজে বের করা। যদিও সহজে ওর কপালে শিকে ছেড়েনি, অন্তত গত সোমবার রাত পর্যন্ত। তারপরেই অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। ভুল বুঝতে পেরে নারীকণ্ঠ দুঃখ প্রকাশ করে ফোন রেখে দিতে দেরি করেনি। আধ ঘন্টা পরে একই নম্বর থেকে দ্বিতীয়বার ফোন আসে অরিত্রের মোবাইলে। মেয়েটি সসংকোচে জানায় সে একাকিত্ব বোধে আচ্ছন্ন। অরিত্র কি তাকে একটু সময় দিতে পারবে? আপত্তি অবশ্য অরিত্রেরও ছিল না। এরপর শুরু হয়ে গেল অরিত্রের অপেক্ষার পালা। সারা দিন কাজের ফাঁক ফোকরে চেষ্টা করে দেখেছে। নতুন বান্ধবীর ফোন প্রায় সর্বক্ষণই অফ থাকে। শুধু অসময়ে অরিত্রের ঘুম ভাঙানোর জন্যই যেন এর প্রয়োজন রয়েছে। মেয়েটি জানিয়েছে ওর নাম সায়ন্তী, গৃহবধূ, স্বামী একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার। ভদ্রলোকের বান্ধবীর সংখ্যা প্রচুর, যাদের সময় দিতে গিয়ে নিজের স্ত্রীর প্রতি মনোযোগ দেওয়া তার পক্ষে এক প্রকার অসম্ভব। গতকাল রাত্রে সায়ন্তী একটি অদ্ভুত প্রশ্ন করে বসেছিল। শুনে এক মুহূর্তের জন্য অরিত্রের হৃৎস্পন্দন প্রায় আটকে গেছিল। সায়ন্তী জিজ্ঞেস করেছিল, তারও কি নিজের স্বামীর মতো বিয়ের বাইরে সম্পর্ক তৈরি করে নেওয়া উচিত? এমন চাঁচা ছোলা প্রশ্নের উত্তর অরিত্র অবশ্য দিতে পারেনি, যদিও তার মনে হয়েছিল এ ব্যাপারে সিদ্ধান্ত যা নেবার সায়ন্তী নিজেই নেবে, এবং নেবে খুব শীঘ্রই। মধ্যরাত্রির জনশূন্য রাজপথে ঝড়ের বেগে বাইক চালিয়ে অরিত্র যতক্ষণে নির্মীয়মান বহুতলাটার সামনে এসে দাঁড়ালো তখন রাত প্রায় 1:45। রাস্তার ধারে শুয়ে থাকা খান কয়েক নেড়ি কুকুর ছাড়া সেখানে আর কাউকে দেখা যাচ্ছিল না। কুকুরগুলো অরিত্রের দিকে সন্দেহজনক দৃষ্টি মেলে মৃদুস্বরে গর্জে উঠল, তবে খুব বেশি বাড়াবাড়ি করল না। অরিত্রের মোবাইল আবার বেজে উঠল। সায়ন্তী জানালো 3 তলার বারান্দায় সে অরিত্রের প্রতীক্ষা করছে। পকেটে হাত গুলিয়ে আর একবার পরীক্ষা করে অরিত্র নিশ্চিন্ত হল। সায়ন্তীকে এখনো পর্যন্ত চোখে না দেখলেও হোয়াটসঅ্যাপে ছবি দেখে অরিত্র নিশ্চিত হয়েছে অসাধারণ রূপসী না হলেও এই মেয়ে বিছানায় আগুন ঝরাবার ক্ষমতা রাখে। উত্তেজনায় অধীর অরিত্র দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে 3 তলার বারান্দায় পৌঁছে গেল। 4 দেওয়ালের মাঝখানে জমাট বাঁধা অন্ধকার। মেঝেতে ফেলে রাখা লোহার রডে হোঁচট খেয়ে অরিত্র মুখ থুবড়ে পড়ল। সামলে উঠে মোবাইলের টর্চ বাতি জেলে অন্ধকার হাতড়াতে হাতড়াতে উচ্চ কণ্ঠে হাঁক দিল, সায়ন্তী, সায়ন্তী তুমি কোথায়? কয়েকটা নিস্তব্ধ মুহূর্তের পর অন্ধকারের বুক চিরে নারী কণ্ঠ উত্তর দিল, লাইটটা অফ করে দাও প্লিজ, আমার না আলো ভালো লাগছে না। কিন্তু এত অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না যে। রোম্যান্সের জন্য অন্ধকারের দরকার, আলোর থেকে অনেক বেশি দরকার অন্ধকারের, জানো না বুঝি? অরিত্র আর কথা না বাড়িয়ে টর্চ নিভিয়ে ফেলল। এবার তাকে দেখা গেল। অন্ধকার পর্দার আড়াল থেকে ক্রমশ প্রকট হয়ে একটি নারী মূর্তি অরিত্রর সামনে ধীর পদক্ষেপে চলে এলো। অরিত্র ডান হাত বাড়িয়ে দিয়ে অভিবাদনের ভঙ্গি করে বলল, হাই। ছায়ামূর্তিটি যেন রসিকতার ছলে সেদিকে চেয়ে সোজা অরিত্রর চোখে চোখ রাখল। এরপর যেটা ঘটল সেটা এত দ্রুত আর অনায়াসে ঘটে যাওয়ায় অরিত্র হকচকিয়ে গেল।
মেয়েটি এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘনিষ্ঠ হয়ে দুহাত দিয়ে অরিত্রের গলা জড়িয়ে ধরল। তারপর দুধ সাদা দাঁতের পাটি দিয়ে ওর ঠোঁটে হালকা কামড় বসিয়ে দিল। প্রাথমিক জড়তা কাটিয়ে অরিত্র উৎসাহে কাম ক্রিয়ায় যোগ দিল। যুবতীর মুখের গরম নিঃশ্বাসের স্পর্শে অরিত্র উত্তেজনায় একেবারে উন্মাদ হয়ে উঠল। দু হাতে মেয়েটিকে নিজের বুকের সঙ্গে চেপে ধুলো ভরা কাঁকড় বিছানো মেঝেতে শুয়ে পড়ল। সঙ্গিনীর শরীরের পরিপূর্ণ দখল নিতে গিয়ে ওভারকোটের আবরণে বাধা পেয়ে অরিত্র সঙ্গিনীর নিবিড় আলিঙ্গন ছিন্ন করে উঠে বসল। হ্যাঁচকা টানে মেয়েটির গায়ের ওভারকোট আর অন্তর্বাস খুলে নিজেরও জামা খুলতে শুরু করল। নগ্ন শরীর চোখে স্পষ্ট দেখতে না পেলেও পিলব দেহের ছোঁয়া অনুভব করতে অবশ্য অসুবিধে হবার কথা নয়। কয়েক মুহূর্তের মধ্যে অরিত্র অনাস্বাদিত সুখের চরম পর্যায়ে পৌঁছে গেল। তখনই হঠাৎ কাছাকাছির মধ্যে একটা বাজ পড়ল। মেঘের কান ফাটা গর্জনের সঙ্গে সঙ্গে আকাশের বুক চিরে রূপালী আলোর ঝলকানিতে চার দেওয়ালের মাঝে অন্ধকার পেছু হটে চোখ ধাঁধানো আলোর বন্যায় ভেসে গেল। দুর্বার গতিতে ছুটে চলা অরিত্রের লাগাম ছাড়া কামনার ঘোড়া খেই হারিয়ে মুখ থুবড়ে পড়ল। ক্ষণিক আলোর ঝলকে অরিত্র নিজের প্রেয়সীকে দেখে ফেলেছে এবং যতটুকু দেখেছে তাতেই উত্তেজনার মিষ্টি মৌতাত প্রচণ্ড আতঙ্কের অনুভূতিতে বদলে যেতে দেরি হল না। ঘনিষ্ঠ আলিঙ্গনে আবদ্ধ করে আদর সোহাগে ভরিয়ে রাখা জীবটির অবয়ব মানবীর মতো হলেও তার মুখশ্রীটি আদৌ এই পৃথিবীর কোনো রমণীর কিনা সে বিষয়ে সন্দেহ রয়েই যায়। কি ভয়ঙ্কর অমানুষিক এই মূর্তি! নারী মূর্তিটি এতক্ষণ চোখ বুজে অরিত্রের উন্মাদনাকে প্রশ্রয় দিচ্ছিল। বাজ পড়ার শব্দ কানে যেতে এবারে সরাসরি অরিত্রর দিকে চাইল। হার হিম করা কণ্ঠে খিলখিল করে হেসে বলল, কি হলো? হ্যাঁ, কি হলো বলো তো? তুমি হঠাৎ এত ঠান্ডা মেরে গেলে যে? অস্ফুট আর্তনাদ করে অরিত্র নৈশ সঙ্গিনীর বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য মরণপণ সংগ্রাম শুরু করল। সামান্য পরেই অরিত্র টের পেল সাঁড়াশির মতো হাতের বজ্র আলিঙ্গন থেকে উদ্ধার পাওয়া তার সাধ্যের বাইরে। জীবটি কৌতুকের দৃষ্টিতে অরিত্র ছটফটানি দেখছিল। এবার যেন খেলার ছলে হাত সরিয়ে নিল। ছাড়া পেতেই অরিত্র পড়ি মরি করে ছুটে পালাতে চেষ্টা করল। অরিত্রের এতক্ষণ হুঁশ ছিল না। অন্ধকারের মধ্যে আরেকটি অদ্ভুত মূর্তি মধ্যরাত্রির এই নাটকে এসে যোগ দিয়েছে। খর্বকায় কাট্টা গোট্টা টাক মাথা একজন মধ্যবয়স্ক পুরুষ হাতে একটা লোহার রড ধরে যেন এমন পরিস্থিতি আঁচ করেই অপেক্ষা করছিল। প্রচণ্ড বেগে রড তুলে লোকটি পলায়মান অরিত্রের হাঁটুতে আঘাত করতেই অরিত্র তীব্র আর্তনাদ করে মেঝের উপর হুমড়ি খেয়ে পড়ল। উলঙ্গ নারী আর বেটে লোকটি ধীরে সুস্থে অরিত্রের সামনে এসে দাঁড়ালো। হাঁটুর মালাই চাকি ভেঙে টুকরো হয়ে যাওয়া অরিত্র প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে পিঠ দিয়ে ঘষ্টাতে সরে যাবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। বেটে লোকটি হাতের রড উঁচিয়ে বলল, এটাকে শেষ করে দে। মেয়েটি চাপা হিংস্র স্বরে গর্জন করে বলল, আমার কাজ এখনো শেষ হয়নি। অরিত্রর আতঙ্কে বিস্ফারিত চোখের সামনে নারী মূর্তিটি তার কাছে চলে এলো, একেবারে কাছে, এতটাই যে ওর তপ্ত নিঃশ্বাস নিজের মুখের মধ্যে অরিত্র ফের একবার টের পেতে শুরু করলো।
কলিং বেলের শব্দে অনুপমের চোখ অভ্যাসবশত ঘড়ির দিকে চলে গেল। সকাল 7:10। ওই বুঝে নেপাল এলো। এদিকে টবিও কান খাড়া করে উঠে বসেছে। হুইল চেয়ারের চাকা ঠেলতে ঠেলতে অনুপম দরজার দিকে এগিয়ে গেল। নেপালের সর্বাঙ্গ থেকে দর দর করে জল ঝরছিল। অনুপমকে দেখে সে হাসি মুখে বলল, যা বৃষ্টি শুরু হয়েছে, গরমটা এবার কমবে বোধ হয়। টবি ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছে। এটা তার প্রাতঃভ্রমণের সময়। তবে দাঁত দিয়ে জামা টানাটানি শুরু করলেও নেপালের মধ্যে তেমন উৎসাহ দেখা গেল না। ধমকের সুরে সে বলল, আজ আর এই বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে কাজ নেই, এই ঘরেই থাকো দেখি। অনুপম খানিকটা চিন্তিত হয়ে পড়ল। বৃষ্টিতে ভিজলে টবির অসুখ বাঁধতে পারে। ওদিকে আবার সকালে খানিকটা ঘোরাঘুরি না করলেও বেচারা সারা দিন মন মরা হয়ে থাকবে। নেপাল রান্নাঘরে চলে গিয়েছিল। অনুপম উঁচু স্বরে বলল, নেপাল, বৃষ্টিতে বাইরে যাবার দরকার নেই। টবিকে একতলা থেকে ঘুরিয়ে নিয়ে এসো। তবে হ্যাঁ, সবার আগে ভিজে কাপড়টা ছেড়ে আমার একটা শুকনো ফতুয়া পরে নাও, কেমন? নেপালের গা মোছা হয়ে গেছিল। চায়ের কাপ আর কয়েকটা ক্রিম ক্র্যাকার বিস্কুট ডাইনিং টেবিলের উপর সাজিয়ে টবিকে নিয়ে বেরিয়ে যেতেই অনুপম এবারে খবরের কাগজে মনোনিবেশ করল। কিছুক্ষণের মধ্যেই চুরি, ছিনতাই, রাহাজানির খবরে বিরক্ত হয়ে কাগজটা ছুঁড়ে ফেলতে গিয়ে এক জায়গায় চোখ আটকে গেল। অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। সেক্টর 5-এর নির্ণীয়মান বহুতলের পরিত্যক্ত ফ্লোর থেকে আনুমানিক 25 বছরের একটি যুবকের রক্তাক্ত মৃতদেহ খুঁজে বের করা গেছে। আইনি কিছু জটিলতার দরুন অর্ধসমাপ্ত বহুতলটির কাজ বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল। মৃতদেহটি সর্বপ্রথম একজন নিরাপত্তারক্ষীর নজরে আসে। বিধাননগর থানার পুলিশ এসে তদন্তভার গ্রহণ করেছে। প্রাথমিক তদন্তে অনুমান, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যুবকটিকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। মৃত ব্যক্তির দেহে অসংখ্য আঘাতের চিহ্নের সঙ্গে সঙ্গে তার গলা আর পেট ফুটো করে প্রচুর পরিমাণে রক্ত বের করে নেওয়া হয়েছে। এর থেকে বেশি কিছু পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত জানার উপায় থাকছে না। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করে সেদিন রাতে ওই বাড়িতে হানা দেওয়া লোকেদের গতিবিধি বোঝার চেষ্টা করছে। মৃতদেহের মুখের একটা ছবি খবরের কাগজে ছাপার সঙ্গে প্রশাসনিক অনুরোধ যে যুবকটিকে যদি কেউ চিনতে পারেন তবে বিধাননগর থানায় এসে শনাক্ত করতে বিলম্ব না করেন। এর জন্যে একটা ফোন নাম্বারও দিয়ে রাখা হয়েছে। অনুপম দীর্ঘশ্বাস ফেলে কাগজটা সরিয়ে রাখল। সমাজে এত বিকৃত আর হিংস্র মানুষের সংখ্যা বেড়ে গেছে যে মাঝে মধ্যে তার মনে হয় এই গৃহবন্দী জীবনও বোধহয় এক প্রকার মন্দের ভালো। ওদিকে ল্যান্ডফোনের ঘন্টি বেজে উঠে অনুপমের চিন্তার জাল ছিন্ন করে দিল। ওপারে সমরেশের গলা। প্রতি শনিবারের মতো আজও সন্ধে সমরেশ আসবে আড্ডা দিতে। গত 2.5 বছর যাবৎ শহরতলির এই 800 স্কোয়ার ফুটের ফ্ল্যাটেই অনুপমের জগৎ আবদ্ধ। গোড়ার দিকে তীব্র হতাশায় বুকের ভিতরটা ছটফট করে উঠত, কিন্তু সময়ের সঙ্গে মানুষের সবই একটু একটু করে সয়ে যায়। অনুপমেরও যাচ্ছে। বছর 3 আগে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি অনুপমকে কয়েকদিন আগেও দারুণ যন্ত্রণা দিত। তবে সে অনুভূতিও এখন যেন থিতিয়ে গেছে। সেটা ছিল এমনই এক বৃষ্টি ভেজা দিন। বহুজাতিক সংস্থার বড় কর্তা অনুপমের জীবনে তখন ধ্যান, জ্ঞান, মন্ত্র একটাই, গতি। অফিসে নিজের কেবিনের দেওয়ালে চোখের সামনে ইংরেজি অক্ষরে এই কটা কথা টাইপ করে অনুপম ঝুলিয়ে দিয়েছিল, ওয়েক আপ অ্যান্ড রান, মাইলস টু গো আহেড বিফোর ইউ ডিজার্ভ আনাদার স্লিপ। অনুপম তখন উল্কার বেগে ছুটে চলেছে প্রতিষ্ঠার নিত্য নতুন সিঁড়ি ভেঙে উপরে ওঠার লক্ষ্যে। চোখ বন্ধ করে নিজেকে আফ্রিকার জঙ্গলে অনুভব করতে পারাটা অনুপমের নিজেকে তাঁতাবার পছন্দসই কৌশল ছিল। পিছনে যেন একটা বুনো চিতা বিদ্যুৎ গতিতে ধেয়ে আসছে, কিন্তু অনুপম তাকে দৌড়ে হারাবেই।
এটাই ছিল তার বেঁচে থাকার মূল মন্ত্র। মাত্র কয়েক বছরের মধ্যেই কোম্পানিকে অপ্রত্যাশিত উচ্চতায় পৌঁছে দিয়ে নিজের কর্মকুশলতা আর উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে অনুপম। দুর্দান্ত সাফল্যের সেই দিনগুলিতে আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস কখন যে আত্মশ্লাঘায় রূপান্তরিত হয়ে পড়েছিল সেটা বোধহয় অনুপম নিজেও অনুভব করতে পারেনি। তারপর এলো সেই অভিশপ্ত বিকেল। সহকর্মীদের নিষেধ অগ্রাহ্য করে কালিম্পংয়ের পাহাড় থেকে গাড়ি চালিয়ে নামতে গিয়ে চাকা উল্টে খাদে পড়েও কি করে যে বেঁচে গেল তা ভেবে সে নিজেও কম বিস্মিত হয়নি। সেক্রেটারি বিথিন গাড়িতে পাশেই বসেছিল। শিরদাঁড়া ভেঙে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এরপর পুরো একটা বছর হাসপাতালে কাটিয়ে যখন অনুপম ফেরত এলো ততদিনে তার দুই উরু উপরের অংশ থেকে বাদ চলে গেছে। ছুটে চলার আপাতত সেখানেই ইতি। চোখ বন্ধ করে অনুপম নিজেকে আর একবার আফ্রিকার জঙ্গলে দেখতে পেল। তবে চিতাটা এতদিনে তাকে ছেড়ে অনেকটা দূর চলে গেছে। জীবন ধারণের জন্য আজকের এই অনুপম এখন অন্যের সাহায্যের উপর নির্ভরশীল। শহরের হইহট্টগোল অনুপমের আজকাল আর ভালো লাগে না। ভবানীপুরের ফ্ল্যাট ছেড়ে তাই শহরতলির মোটামুটি নির্জন এই পাড়ায় নিভৃতে বাস করার জন্য অনেক আগে কিনা এই ফ্ল্যাটটাকেই বেছে নিয়েছে। সমরেশ আজ বিকেলের জন্য চিকেন পকোড়া নিয়ে হাজির হয়েছে, সঙ্গে হুইস্কি। অনুপম ইদানিং আমিষ ত্যাগ করেছে, আর মদ্যপানেও তেমন আসক্তি নেই। সমরেশ দেখে শুনে বিরক্ত প্রকাশ করে বলল, একা একা বসে মাল খাওয়া যায়? আজকে সন্ধ্যাটাও তুই কেঁচে ছাড়বি মনে হচ্ছে। একে তো সালা এই গোবিন্দপুরে আসতে তেলের শ্রাদ্ধ হয়ে গেল, তারপর তুই যদি কোম্পানি না দিস। অনুপম রিডার্স ডাইজেস্টের পাতা উল্টাচ্ছিল, সেখান থেকে চোখ না তুলেই বলল, আরও কিছুটা জল পেটে গেলে কোম্পানির দরকার পড়বে না। পরপর দুপেক গলায় ঢেলে সমরেশ জড়ানো স্বরে বলল, তবে একদিক দিয়ে এই জায়গাটা কিন্তু খাসা। এই যে বৃষ্টির জল পড়া শব্দের সঙ্গে ব্যাঙের ডাক কানে আসছে, ব্যাকগ্রাউন্ডে ঝিঝি পোকা ডাকছে, এতে নেশাটা কিন্তু জমাটি হচ্ছে। কলকাতা সালা একটা রাবিশ জায়গা। বৃষ্টি হলে মজা হবে আর ডেঙ্গি দু চারটে লোক মরবে, সালা কোথাও একটা ব্যাঙও নেই যে মশাগুলোকে খেতে পারে। অনুপম জানে সমরেশ আরও কিছুক্ষণ এইরকম বকবক করে যাবে, তারপর প্রতিবারের মতো ওই সোফার উপরেই এলিয়ে পড়বে। সমরেশের সঙ্গ অনুপমের আজকাল আর আগের মতো ভালো লাগে না। তবে এটাও কঠোর সত্য, একমাত্র এই সমরেশই যা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। ফি শনিবার ভবানীপুর থেকে গাড়ি চালিয়ে এতটা রাস্তা ডিঙিয়ে পৈলানে তার আসা চাই। এসেই সমরেশ মদের বোতল খুলে আকণ্ঠ পান করে বেহুঁশ হয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আবার থলে হাতে বাজারে গিয়ে পছন্দসই মাছ তরকারি কিনে রান্না করে অনুপমকে খাওয়ায়, আর নিজেও তৃপ্তি করে খায়। লাঞ্চের পর সমরেশ বিদায় নেয়। গত 2 বছরে এই রুটিনের কোনো রকম ব্যতিক্রম ঘটেনি। মাঝে মধ্যে অনুপম সমরেশের জন্য উদ্বিগ্ন বোধ করে। সমরেশ এখন চূড়ান্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছুদিন আগেই তার ডিভোর্স হয়েছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পাল্লা দিয়ে ব্যবসাটাও মার খাচ্ছে। বসতবাড়িটা ছাড়া বাকি যা ছিল সবই প্রায় যেতে বসেছে। সমরেশ ইদানিং মাত্রাতিরিক্ত মদ্যপান শুরু করেছে। অনুপম জানে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে। সমস্যার সমাধান আছে মানুষের নিজের ভিতরেই, কিন্তু সমরেশকে সেসব বোঝাতে গিয়ে বিদ্রূপের খোঁচা খেয়ে অনুপম হাল ছেড়ে দিয়েছে। ঘড়িতে বাজলো 10:15। অনুপম ফ্রিজ থেকে জলের বোতল বার করে গলায় ঢেলে দিল। আজ রাতে আর কিছু খেতে ইচ্ছা করছে না। কয়েক ঘন্টার বৃষ্টিতে সামনের গলিটা প্রায় হাঁটু জলে ভরে গেছে। পাড়াটা এমনিতেই নির্জন, তারপরে সারাদিনের বৃষ্টির পর রাস্তায় বের হওয়ার গরজ কারো প্রায় নেই বললেই চলে। ওদিকে সমরেশ যথারীতি আরাম কেদারের উপর চিত হয়ে বিশ্রী নাক ডাকিয়ে চলেছে।
অবিশ্রান্ত ঝিঝির ডাক যেন ক্রমশ একঘেয়ে আর বিরক্তিকর হয়ে উঠল। মোটা পর্দা টেনে জানলাটা ঢেকে দিতেই ঘরের ভিতরটা নিশ্ছিদ্র অন্ধকারে ছেয়ে গেল। হুইল চেয়ারে চাকা ঠেলে অনুপম এবার সমরেশের কাছে চলে এলো। তারপর নিশ্চিত হওয়ার জন্য উচ্চস্বরে ডাক দিল, সমরেশ, সমরেশ। পরপর দুবার ডাকার পরেও যখন সাড়া পাওয়া গেল না, অনুপম স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার নিরুপদ্রবে নিজের কাজ সারতে আর কোনো অসুবিধা রইল না। যে কাজ আজ রাতে সে করতে চলেছে তার সাক্ষী থাকুক সেটা অনভিপ্রেত। অনুপম বেডরুমের ভিতরে এসে দরজা বন্ধ করল। গত 2 বছরের নিরলস চেষ্টায় সাফল্যের প্রথম সিঁড়িটা সে অবশ্য দেখতে পেয়েছে, তবে প্রতিবারেই তার দৌড় একটা বদ্ধ দেওয়ালের সামনে এসে থমকে দাঁড়িয়ে যাচ্ছে। ওপারের জগৎটা আজ পর্যন্ত দেখা হয়নি। অনুপম আশাবাদী আজ রাতে নতুন কিছু ঘটবেই। মিনিট খানেক শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করার পরে দু চোখের পাতা বন্ধ করে অনুপম 2 ভ্রুর মাঝের বিন্দুতে মনোনিবেশ করার চেষ্টা করল। শুরুর দিকে কয়েকটা মুহূর্ত বিভিন্ন রকমের আলগা শব্দ কানে আঘাত করতে লাগল। টবির গা চুলকানোর খস খস শব্দ। বৃষ্টির বেগটা বুঝি বাড়ল। দমকা একটা হাওয়ার বেগ এসে জানলায় ধাক্কা মারতেই কাঁচের ফ্রেমটা ঝনঝন করে উঠল। অন্য মনস্কতাকে দূরে সরিয়ে অনুপম মনঃসংযোগ করার আপ্রাণ চেষ্টা করল। দীর্ঘ সময় কেটে যাবার পর অনুপম চেতনা হারাতে শুরু করল। ধীরে ধীরে একটা কালো বিন্দুর মধ্যে ডুবে অনুপম যেন একটু একটু করে তলিয়ে যেতে লাগল। অকস্মাৎ অনুপমের চিন্তা করার ক্ষমতা ফেরত এলো। বিস্মিত দৃষ্টিতে লক্ষ্য করল সে ঘরের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে। কোনো অলৌকিক মন্ত্র বলে 3 বছর আগে সার্জারি করে বিচ্ছিন্ন করা তার ওই পা দুটি যথাস্থানে জোড়া লেগে গেছে। লাগাম ছাড়া আনন্দে অনুপমের ইচ্ছা করল পা তুলে নাচে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, চেষ্টা করেও কিছুতেই পা দুটোকে তিল মাত্র নড়ানো সম্ভব হলো না। সহসা সামনের দিকে চাইতেই অনুপম চমকে উঠল। হুইল চেয়ারে অবিকল তার মতোই দেখতে একজন প্রতিবন্ধী লোক অচেতন অবস্থায় পড়ে রয়েছে। আর তখনই ঘোর কেটে গিয়ে অনুপমের হুঁশ ফিরে এলো। অনুপম লক্ষ্য করল সে আগের মতোই হুইল চেয়ারে বসে রয়েছে। মাথাটা হঠাৎ ফুরফুরে হালকা লাগতে শুরু করেছে। অনুপম ভিতরে একটা চাপা উত্তেজনা অনুভব করল। রাত 12টা বাজে। শ্রীনিবাস অনেক রাত অবধি জেগে থাকেন, এটা তার জানা। একবার দেখাই যাক না। কম্পিউটারের কিবোর্ডে অভ্যস্ত আঙুল চালিয়ে অনুপম নিজের অভিজ্ঞতার বিবরণ টাইপ করতে লাগলো। শ্রীনিবাস জেগেই ছিলেন। তখনই কম্পিউটারের পর্দায় উত্তর ভেসে উঠল। সাব্বাস বেটা, মৃত্যুর আগে দেহ থেকে আত্মাকে বিচ্ছিন্ন করা নিশ্চয়ই অসাধারণ কৃতিত্বের বিষয়। তবে কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সবার আগে আত্মাকে দেহের ম্যাগনেটিক জোন থেকে মুক্ত করতে হবে, যার জন্য আরও প্র্যাকটিসের প্রয়োজন। দৃঢ় চিত্তে এগিয়ে যাও। আমার মন বলছে শীঘ্র বড় ধরনের সাফল্য তুমি পেতে চলেছ। শুভেচ্ছা রইল। শ্রীনিবাসের উত্তরটা বার দুয়েক পরে কম্পিউটার সুইচ অফ করে দিল অনুপম। মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে, এত বড় বিপর্যয়ের পরেও জীবন তাকে খালি হাতে ফিরিয়ে দেয়নি। হতাশায় বিদ্ধ অনুপম যখন আত্মহত্যার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে, তখন একদিন মনোবিদের পরামর্শে ও শুরু করলো মেডিটেশন। আর এইসব করতে গিয়েই তার যোগাযোগ হয়ে গেল চেন্নাইয়ের মেডিটেশন সোসাইটি অফ ইন্ডিয়ার সঙ্গে। শ্রীনিবাস এই সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। গত 2 বছর যাবৎ অনুপমের পথপ্রদর্শক এবং গাইড। হুইল চেয়ারের চাকা ঠেলে আবার আগের জায়গায় এসে
অনুপম চোখ বন্ধ করে ভ্রুর মাঝে মনঃসংযোগ করল। সকালে উঠেই সমরেশ ব্যস্ত হয়ে পড়ল। অনুপমকে উদ্দেশ্য করে বলল, আজকের মতো মেঘলা দিনে খিচুড়ি না খেলে কি করে জমবে? কি বলিস? অনুপম কিছু একটা বলতে যাচ্ছিল, তবে সমরেশ মতামতের অপেক্ষায় বসে নেই। নেপালকে ডেকে বলল, আরে এই যে নেপাল চন্দ্র, ঝটপট মুগ ডাল ভাজতে শুরু করে দাও দেখি, আর তারপর মশলাটাও বাটবে। আর আজকের রান্নাটা আমি করব, আমি। নেপাল মাথা হেলিয়ে চলে যেতে অনুপম খবরের কাগজ নিয়ে বসল। সে জানে এই মুহূর্তে তার কিছু করার নেই। ফ্ল্যাটের অন্য দুজন এখন রান্না নিয়ে ব্যস্ত থাকবে। এরপর লাঞ্চের পর সমরেশ তাকে গাড়ি করে খানিকটা হয়তো ঘুরিয়ে নিয়ে আসবে, প্রতি সপ্তাহের মতো। হঠাৎ টবির তীব্র চিৎকারে অনুপমের শান্তি ভঙ্গ হবার উপক্রম হল। জানালার উপর ঝুঁকে পড়ে নিচে রাস্তার দিকে তাকিয়ে টবি প্রচণ্ড তর্জন গর্জন আরম্ভ করেছে। প্রচুর বিরক্তি নিয়ে অনুপম জানলার ধারে গিয়ে দেখতে পেল সামনের গলিটায় একটা ম্যাটাডোর গোছের ট্রাক এসে দাঁড়িয়েছে, আর কয়েকজন ডেলিভারির লোকজন সাবধানে মালপত্র নামাচ্ছে। অনুপমের মনে পড়ল তার ফ্ল্যাটের ঠিক উল্টো প্রান্তের দোতলা বাড়িটা দীর্ঘদিন হলো খালি রয়েছে। ওই ফ্ল্যাটের মালিক প্রভাতবাবু বিদেশে কোথাও থাকেন। অনুপমের সঙ্গে অবশ্য একবার আলাপ হয়েছিল বছর দুয়েক আগে। ভদ্রলোক কথায় কথায় বলেছিলেন, ভাড়াটা খুঁজছি, কোনো যোগাযোগ থাকলে বলবেন তো। তবে লোক কিন্তু ভালো আছে, যাকে তাকে তো ঢুকিয়ে দেওয়া যায় না। অনুপম এক কথায় মনে মনে হেসেছিল। ভদ্রলোক আর কাউকে পেলেন না, শেষমেশ অনুপমকে, যার নিজের যোগাযোগ শুধু দুটো লোকে গিয়ে ঠেকেছে, চাকর নেপাল আর মাতাল বন্ধু সমরেশ। যাই হোক, সেই ফ্ল্যাটের বোধহয় এতদিনে ভাড়াটে জুটল। অনুপম টবিকে ধমক দিতে সে এবার জিভ বের করে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাতে লাগলো। বিকেলের দিকে সমরেশ চলে গেল। নেপালও রাতের মতো বিদায় নিয়েছে। কাল সকালে নেপাল ফের এসে হাজির না হওয়া পর্যন্ত অনুপমের একমাত্র সঙ্গী জার্মান শেফার্ড কুকুর টবি। টবির রাতের মেনু দুধ বিস্কুট। 8টার মধ্যেই খেয়ে ঝিম মেরে বসে আছে। অনুপম জানে টবি ঘুমের মধ্যেও সজাগ থাকে। পেট ঠেসে খেলে চোখে ঘুম এসে যাবার সমূহ সম্ভাবনা। তাই 1 গ্লাস জল আর একটা বিস্কুট দিয়ে ডিনার সেরে অনুপম হুইল চেয়ারটাকে ঠেলে শোবার ঘরের মাঝ বরাবর নিয়ে এলো। আজকের রাতটা অনুশীলন করেই কাটাবে অনুপম, সেটা মনস্থির করেছে। ঘণ্টাখানেক ভ্রু যুগলের মাঝে মনঃসংযোগ করার পর অনুপমের বাহ্যিক চেতনা লোপ পেতে শুরু করল। ফের নিজের শোবার ঘরে এসে হাজির হল অনুপম, তবে এবার সূক্ষ্ম শরীরে। চোখের সামনে হুইল চেয়ারের উপর অচেতন অবস্থায় পড়ে রয়েছে রক্ত মাংসের নশ্বর দেহটা। কোমরের নিচের অংশে সস্নেহে দৃষ্টি বুলিয়ে অনুপম সাবধানে পা ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করল। সামান্য চেষ্টার পর অনুপমের বায়বীয় অবয়ব পেঁজা তুলোর মতো ভাসতে শুরু করল। প্রচণ্ড আনন্দে অনুপমের ইচ্ছে হচ্ছিল শূন্যে ডিগবাজি খায়। দেহের চৌম্বক ক্ষেত্র থেকে অবশেষে মুক্ত হওয়া গেছে। এবার অনুপমের মনে ইচ্ছে জাগল ঘরের বাইরে যে শহরটা রয়েছে সেটা ঘুরে দেখার। সামান্য চেষ্টাতেই অনুপমের সূক্ষ্ম শরীর আদেশ পালন করল। অনুপম যেন পাখির মতো ডানা মেলে উড়ে চলল। চাঁদনি রাতের স্নিগ্ধ আলোয় রাস্তার দুপাশের বহুতলগুলোর মাঝখান দিয়ে তড়িৎ গতিতে উড়ে চলল অনুপম। ক্যামত স্ট্রিটের যে অফিসটা অনুপমের হুকুমে একসময় তটস্থ হয়ে থাকত, সেখানে যেতে মনস্থ করতেই অনুপম নিজেকে প্রায় অন্ধকার একটা সুসজ্জিত অফিস কেবিনের মধ্যে খুঁজে পেল। আগে এটা অনুপমের দখলেই ছিল, তবে আজ হয়তো এর মালিক অন্য কেউ। কেবিনের ইন্টেরিয়র ডেকোরেশন অনেকটাই পাল্টে গেছে। অনুপমের আর এখানকার বদলে যাওয়া পরিবেশ তেমন পছন্দ হলো না।
মনের মধ্যে নতুন ইচ্ছে তৈরি হলো, চাঁদের আলোয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের রূপ দেখার। চিন্তার গতিতে অনুপম ছুটে যাবার জন্য প্রস্তুত হলো, কিন্তু এবারে হঠাৎ তার এই দুর্দান্ত গতি রুদ্ধ হয়ে পড়ল। অনুপম লক্ষ্য করল ঠিক তারই মতো অনেকগুলো ছায়া শরীর কোথা থেকে যেন তার চারপাশে এসে ভিড় করেছে। প্রতিটি মুখেই ঈর্ষা আর ঘৃণার ছাপ ফুটে উঠেছে। অনুপমের অস্বস্তি এবারে বাড়তে লাগলো। এদের সঙ্গ পরিহার করার জন্য সোজা পথ ছেড়ে বাঁদিকে ঘুরে যাওয়ার চেষ্টা করতেই কে যেন খপ করে বলিষ্ঠ মুষ্টি দিয়ে তার হাত চেপে ধরল। ত্রস্ত অনুপম লক্ষ্য করল নতুন একটা ছায়া শরীর তার পাশে এসে হাজির হয়েছে। বিদেহী আত্মা অনুপমকে কবজা করে শূন্যে ভেসে চলল। হানাদারের হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য অনুপম সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই টের পেল ছায়ামূর্তিটি তার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। ধস্তাধস্তি করতে করতে শহরের গণ্ডি অতিক্রম করে কখন যে অনুপম ঘন গাছপালা সন্নিবিষ্ট কোনো স্থানে এসে হাজির হয়েছে সেটা টের পেল যখন ছায়া পুরুষটি তাকে এখানে ছেড়ে অদৃশ্য হয়ে গেছে। জনমানব শূন্য নির্জন একটা প্রান্তর। সর্বত্র শাল সেগুন গোছের লম্বা লম্বা গাছের সারি আর ফাঁক ফোকরে বুনো ঝোপের আগাছায় ভর্তি। কাছাকাছি একটা ঝোপের আড়াল থেকে ধোঁয়ার কুণ্ডলি পাক খেয়ে শূন্যে উঠেছে। অনুপম কৌতূহল বশত সেই দিকে এগিয়ে গেল। গাড়ির গোটা কয়েক টায়ার এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে, আর সেই সঙ্গে অজস্র কাঁচের টুকরোয় রুক্ষ পাথুরে জমি ঢেকে গেছে। এখানে বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা এক ঝলক দেখলেই বোঝা যাচ্ছিল। এবারে নজরে পড়ল একটা ভাঙা চোরা দলা পাকানো বাদামি রঙের হন্ডা জ্যাজ গাড়ি, যার চূর্ণ বিচূর্ণ হওয়া বনেটের সামনে রুক্ষ জমির ওপর উপুড় হয়ে পড়ে রয়েছে দুজন যুবকের রক্তাক্ত অচেতন দেহ। দারুণ ভয়ে অনুপমের বুকের ভিতরটা কেঁপে উঠল। ওই তোবড়ানো গাড়িটা তার অত্যন্ত পরিচিত। ওটার স্টিয়ারিংয়ে হাত রেখেই সে এককালে হিল্লি দিল্লি চষে বেরিয়েছে। তবে কি মাটিতে উপুড় হয়ে থাকা নিথর দেহ দুটির মধ্যে একটি উঠে দাঁড়ালো। লোকটিকে অনুপম চিনতে পেরেছে। বিথিন, তার প্রাক্তন পার্সোনাল সেক্রেটারি। বিথিনের শরীর তাজা রক্তে ভেসে যাচ্ছে। চোয়ালটা বিশ্রীভাবে স্থানচ্যুত হয়ে গলার উপর ঝুলে পড়েছে। পিঠের শিরদাঁড়া ভেঙে ভারসাম্য হারানো শরীরটা বিকৃতভাবে সামনের দিকে হেলে পড়তে চাইছে। বিথিনের দুটো চোখ দারুণ ক্রোধে আগুনের মতো জ্বলছিল। স্থলিত পায়ে বিথিন ছুটে এসে দুহাত বাড়িয়ে অনুপমের কণ্ঠনালী চেপে ধরল। প্রচণ্ড চাপে অনুপমের দম বন্ধ হবার উপক্রম হলো। অমানসিক চেষ্টায় বিথিনের হাতের বাঁধন আলগা করতেই প্রতিদ্বন্দ্বী এবার অন্য রাস্তা ধরল। অনুপমকে অবলীলায় দুহাতে শূন্যে তুলে আছড়ে ছুঁড়ে ফেলল পাথরের জমির উপর। সম্বিত ফিরত আসতে অনুপম টের পেল সে হুইল চেয়ার থেকে মেঝের উপর গড়িয়ে পড়েছে। মাথার উপর দুটো সিলিং ফ্যান। পূর্ণ বেগে ঘুরে চলা সত্ত্বেও ঘামে ভিজে গায়ের ফতুয়াটা একসা হয়ে গেছে। গলা জুড়ে অসহ্য ব্যথার অনুভূতি টের পেল। ঘরের জমাট অন্ধকারে স্বতন্ত্র চোখ বুলিয়ে টেবিল হাত রেখে টর্চ খুঁজতে গিয়ে জলের গ্লাসটা পড়ে চুরমার হয়ে গেল। অনুপমের নিজেরই মনে হলো তার কণ্ঠস্বর যেন কাঁধের মধ্যে ঢুকে গেছে। ঢোক গিলে কোনো ক্রমে কাঁপা স্বরে ডাকল, টবি, টবি, টবি। আলোকোজ্জ্বল সন্ধ্যা। পার্ক স্ট্রিটের ক্ল্যারিসে আনন্দ পিয়াসী উচ্ছল নারী পুরুষের ঢল নেমেছে। রিয়া রেস্টুরেন্ট ফ্লোরের দিকে হতাশ দৃষ্টে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। একটা টেবিলও কোথাও খালি দেখা যাচ্ছিল না, অথচ অরিত্র তাকে আজ বিকেলে এখানেই দেখা করতে বলেছে। কি করবে বুঝতে না পেরে রিয়া বেরিয়ে ফুটপাতে এসে দাঁড়ালো। অরিত্রর নাম্বারটা ডায়াল করতে রিংটোন বাজতে লাগলো। সামান্য পরে পরিচিত পুরুষ কণ্ঠ ভেসে এলো। জ্যামে আটকে গেছি,
আর জাস্ট আর 5 মিনিট। তুমি ভেতরে বসে কফি অর্ডার করো, দেখবে তোমার কফি শেষ হবার আগেই আমি পৌঁছে যাব। রিয়া ক্ল্যারিসের বন্ধ কাঁচের দরজার দিকে হতাশ দৃষ্টিপাত করে বলল, ওখানে তো হাউসফুল চলছে, আমাদের অন্য কোথাও গিয়ে বসতে হবে। ফোনের ওপার থেকে মৃদু হাসির শব্দ ভেসে এলো। কোথাও যেতে হবে না, রিসেপশনে গিয়ে জানাও তুমি অরিত্র দাসের গেস্ট। ফোন কেটে গেল। রিয়া খানিকটা ইতস্তত করে ফের রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেল। রিসেপশনে মধ্যবয়স্ক ম্যানেজার কম্পিউটারের স্ক্রিনে ব্যস্ত ছিলেন। রিয়াকে দেখে জিজ্ঞাসু দৃষ্টি চাইতে রিয়া সসংকোচে অরিত্রর নাম বলতেই ভদ্রলোকের হাবভাবে পরিবর্তন লক্ষ্য করা গেল। হাসি মুখে রিয়াকে অপেক্ষা করতে বলে ভদ্রলোক ডেস্কের ওপরে রাখা টেবিল বেলটা টিপে দিলেন। একজন ওয়েটার এসে হাজির হলো। ম্যানেজার রিয়াকে দেখিয়ে বললেন, আসুন আসুন, এই ম্যাডামকে ওনার রিজার্ভ সিটে নিয়ে গিয়ে বসাও, আর দেখবে ওনার যেন কোনো অসুবিধা না হয়। একটা কর্নার টেবিলে রিয়াকে বসতে বলে ওয়েটার জিজ্ঞেস করলো তার কিছু লাগবে কিনা। উত্তরে রিয়া মাথা নেড়ে না জানিয়ে একবার চারপাশে চোখ বুলিয়ে নিল। অভিজাত এই রেস্টুরেন্টে সে আগেও অবশ্য বার কয়েক এসেছে, কখনো বাবা মায়ের সঙ্গে, তো আবার কখনো বন্ধু বান্ধবদের সঙ্গে। তবে আজকে এখানে এসে হাজির হওয়াটা কাজের প্রয়োজনে। রিয়া হাতের ফোল্ডার খুলে সাবধানে একবার চোখ বুলিয়ে নিল। বিখ্যাত ফটোগ্রাফার অনিকেত সেনকে দিয়ে এরকম একটা পোর্টফোলিও বানাতে যদিও বেশ কিছু টাকা খরচ হয়েছে, তবে টাকার পরোয়া রিয়া করে না। টাকা তার বাবার কাছে অঢেল পরিমাণে রয়েছে। রিয়া বিত্তশালী প্রমোটার সমর চৌধুরীর একমাত্র সন্তান। বিশিষ্ট ধনী উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও রিয়া কিন্তু আজকাল স্বস্তির মধ্যে নেই। অভিভাবকেরা তার ইচ্ছের বিরুদ্ধে একজন রাজনৈতিক নেতার অপগণ্ড ছেলের সঙ্গে বিয়ের বন্দোবস্ত পাকা করে ফেলেছেন। বিয়ে রিয়া করতে চায় না। রিয়ার জীবনের একটাই স্বপ্ন, আর সেটা হচ্ছে নামজাদা সেলিব্রিটি হওয়া। সেই জন্যই রিয়া সিনেমা জগতে পা রাখতে চায়। খোলা চোখেই রিয়া স্বপ্ন দেখে আজ এই রিয়াকে কেউ না চিনলেও একদিন কোটি কোটি ভক্ত অনুরাগীর দল তার একটা ঝলক পাওয়ার জন্য হুড়োহুড়ি করবেই। আর এই সব কিছুর মাঝখানে দেওয়ালের মতো দাঁড়িয়ে গেছে তার জেদি অবুঝ বাবা। তাই রিয়া বাড়িতে কিছু না জানিয়েই এই পদক্ষেপ নিয়েছে। অরিত্র দাস একজন ফিল্ম প্রডিউসার। যোগাযোগটা অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হয়েছে। অরিত্রর ফিল্মের শুটিং এই মুহূর্তে অসমাপ্ত পড়ে রয়েছে। হিরোইন মাঝপথে কাজ ছেড়ে দেওয়ায় অরিত্র নায়িকার সন্ধানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিল। অনেক আশা নিয়ে রিয়া নিজের ছবি আর ভিডিও পাঠিয়ে দিয়েছিল। উত্তর আসতে দেরি হয়নি। অরিত্র ফোন করে জানিয়ে দিয়েছে ছবি ওর পছন্দ হয়েছে, তবে ফাইনাল করার আগে একবার মুখোমুখি সাক্ষাৎ করাটা ভীষণ দরকারি। সব কিছু ঠিকঠাক থাকলে রিয়ার কপাল খুলে যাবে সেটা সন্দেহ নেই। দুরু দুরু বুকে রিয়া অপেক্ষা করছিল। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। প্রকাশ ফোন করেছে। প্রকাশ রিয়ার পিতৃদেব নির্বাচিত পাত্র। রিয়া ভ্রুজোড়া কপালে তুলে ফোন রিসিভ করল। ওপার থেকে প্রকাশের গদগদ স্বর ভেসে এলো। এই রিয়া, আমি না এখন শুধু তোমার কথাই ভাবছিলাম। কেন? তোমার কি অন্য কোনো কাজ নেই নাকি? আসলে আমি ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে চিন্তা করছিলাম। আচ্ছা আচ্ছা, আমাদের যদি দুটো বাচ্চা হয় তাহলে কেমন হয়? উত্তরে রিয়া একটা কড়া মন্তব্য করতে যাচ্ছিল, এমন সময় স্যুট পরিহিত একজন সুবেশিত যুবক সামনে এসে হাজির হলো। সোশ্যাল মিডিয়ায় এর ছবি রিয়া আগেই দেখেছে। দ্রুত হাতের ফোন কেটে হাসি হাসি মুখে উঠে দাঁড়িয়েই রিয়া আগন্তুককে স্বাগত জানালো। যুবকটি সপ্রতিভভাবে হেসে বলল, অনেক দেরি হয়ে গেল তাই না? তেমন কিছু নয়। যুবকটি মুখোমুখি বসে রিয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। রিয়ার একটু অস্বস্তি হলো। হাতে ধরা ফোল্ডারটা এগিয়ে দিয়ে বলল, আপনি ছবিগুলো দেখতে চেয়েছিলেন? অরিত্র সেদিকে একবার চেয়ে দেখল, তবে বিশেষ একটা উৎসাহ দেখালো না। সামান্য হেসে বলল, ছবি দেখে আর কি করব, আমার নায়িকা তো
আমার সামনেই বসে রয়েছে। যা দেখার আমি দেখে নিয়েছি। ইউ আর অন দ্য প্রজেক্ট। মানে আমি ভাবছিলাম আপনি হয়তো স্ক্রিন টেস্ট নেবেন। হ্যাঁ, অ্যাবসার্ড। আমার যখন ক্যান্ডিডেট পছন্দ হয়েই গেছে তখন ইউজলেস ফর্মালিটি করার আর দরকার হবে না। পরশু থেকে তোমার শুটিং শুরু হবে। আপাতত ইনডোর শ্যুটগুলো আমার পৈলানের বাড়িতেই তুলে নেব ভাবছি। পরের কাজটা অবশ্য স্টুডিওর ফ্লোরেই হবে। তোমার অসুবিধা নেই তো? রিয়া এক গাল হেসে জানালো তার কোনো অসুবিধা নেই। এর মধ্যে বার চারেক মোবাইল বেজে উঠেছে। রিয়া প্রতিবারেই ফোন কেটে দিয়েছে। ব্যাপারটা অরিত্রের চোখে ধরা পড়েছে। কৌতূহলী স্বরে সে বলল, এনি প্রবলেম? রিয়া অস্বস্তি কাটাবার জন্য হেসে বলল, ও কিছু না, ফালতু ফোন মাঝে মাঝে ডিস্টার্ব করে। আপাতত ফোনটা সুইচ অফ করে দিতে পারো, তাহলে খামোকা বিরক্ত করতে পারবে না। কথাটা রিয়ার মনে ধরল। ফোন সুইচ অফ হয়ে এবার হাতের ব্যাগে চলে গেল। বেয়ারা এসে টেবিলে কফি আর পেস্ট্রি সাজিয়ে দিয়ে গেল। রিয়া বিস্মিত হয়ে দেখল খাবার যা এসেছে শুধু একজনের মতো। অরিত্র সামান্য হেসে বলল, আসলে আজ সন্ধ্যায় একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে। আমার স্ত্রীকে কথা দিয়ে এসেছি আজকের বিকেলে খাওয়া দাওয়া দুজনে একসঙ্গে করব, আর উনিও আমার অপেক্ষায় বসে রয়েছে। আজ বিশেষ কিছু আছে বুঝি স্যার? আমার মিসেসের জন্মদিন। আমার তরফ থেকে ওনাকে প্লিজ উইশ করে দেবেন। অরিত্র পকেট থেকে মোবাইল বের করে বলল, সেটা তুমি নিজেই ওকে জানিয়ে দিতে পারো, তাতে কিন্তু ও খুশি হবে। অরিত্র দ্রুত অভ্যস্ত হাতে স্মার্টফোনে আঙুল চালিয়ে রিয়ার দিকে এগিয়ে ধরল। সামান্য ইতস্তত করে রিয়া বলল, হ্যালো। ওপার থেকে সপ্রতিভ নারী কণ্ঠ ভেসে এলো, ও আচ্ছা, তুমি রিয়া, আমাদের নতুন হিরোইন। রিয়া কি উত্তর দেবে ভেবে না পেয়ে থতমত খেয়ে বলল, হ্যাঁ মানে হ্যাপি বার্থডে ম্যাম। এভাবে না, এখানে এসে আমার সামনে উইশ করো, তবেই আমি অ্যাকসেপ্ট করব, না হলে নয়। কিন্তু ও তো তোর, আমি এভাবে কি করে আসবো? ওপার থেকে নারী কণ্ঠ এবারে খানিকটা অপ্রসন্ন শোনালো, সেসব তোমাকে ভাবতে হবে না, অরিত্র উইল টেক কেয়ার অফ এভরিথিং। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবে, আমি কিন্তু না খেয়ে বসে আছি। ফোন কেটে গেল। রিয়া বিভ্রান্ত দৃষ্টে চাইতে অরিত্র মাথা নেড়ে বলল, সায়ন্তীর প্রবলেম এটাই, ও যেমন জেদি তেমনই ইমোশনাল। রিয়া এবার খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। সদ্য পরিচিত লোকের সঙ্গে দুম করে কোথাও যাওয়াটা কতটা যুক্তিযুক্ত হবে বুঝতে না পারলেও এটা বুঝতে অসুবিধে হলো না। মুখের ওপর না বললে নতুন মনিবকে অসন্তুষ্ট করতে বিশেষ বেগ পেতে হবে না। অরিত্র নরম গলায় বলল, আমি বুঝতে পারছি তোমার হয়তো সংকোচ হচ্ছে, কিন্তু সায়ন্তীর পরিচয় শুধু আমার স্ত্রী নয়, এই প্রজেক্টের ফাইন্যান্সারও বটে। শুধু শুধু ওকে চটালে তুমি হয়তো এত বড় একটা সুযোগ মিস করে ফেলতে পারো। তার থেকে মোট 1 ঘন্টার তো ব্যাপার, তারপর আমি না হয় তোমাকে বাড়িতে ড্রপ করে দেব। রাসেল স্ট্রিটের মোড়ে অরিত্রর দুধ সাদা হন্ডা গাড়িটা পার্কিং প্লটে রাখা ছিল। দরজা খুলে রিয়াকে বসতে অনুরোধ করে অরিত্র নিজে ড্রাইভারের সিটে গিয়ে বসল। গাড়ি এবারে মধ্য কলকাতার সীমানা পেরিয়ে ছুটে চলল দক্ষিণ শহরতলির উদ্দেশ্যে। ঠাকুরপুকুর চোকা ছাড়িয়ে আরও বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে গাড়ি পৈলানে পৌঁছালো। জোকা পর্যন্ত মোটামুটি ঠিক ছিল, কিন্তু পৈলানে এসে ঢোকাই স্তক একটা অদ্ভুত অস্বস্তি রিয়াকে গ্রাস করল। কি অস্বাভাবিক নির্জন আর জনশূন্য এই জায়গাটা। দুপাশে লাইন দিয়ে ফ্ল্যাট বাড়ির সারি, অথচ বাসিন্দাদের দেখা মিলছে না। অরিত্র বুঝিয়ে বলল,
এখানে বেশিরভাগ ফ্ল্যাট অনাবাসী ভারতীয়রা কিনে রেখেছে। কালে ভদ্রে আসে, তাই জায়গাটা এত ফাঁকা ফাঁকা। গাড়ি হালফিল আমলের একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। অরিত্র লোহার শাটার গেট তুলে গাড়ি ঢুকিয়ে রেখে মিষ্টি করে হেসে বলল, চলো ভিতরে যাওয়া যাক। অরিত্রর সঙ্গে রিয়া সোজা গিয়ে হাজির হলো দোতলার ড্রয়িং রুমে। প্রমাণ সাইজের গদি মোড়া সোফা সেট আর সুদৃশ্য কাঁচের টেবিল দিয়ে রুচিসম্মতভাবে সাজানো ঘরটাতে কেমন যেন অদ্ভুত রহস্যময় বাতাবরণ তৈরি হয়েছে। টিমটিমে হলুদ ইলেকট্রিক বাতির ফিকে আলোয় ঘরের সর্বাঙ্গ জুড়ে আলো আধারির খেলা চলছে। অরিত্র রিয়াকে বসতে বলে ফ্রিজ খুলে অরেঞ্জ জুসের বোতল এগিয়ে দিল। রিয়া চারপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করল, তা আপনার বাড়িতে আর কেউ নেই বুঝি? সার্ভেন্টদের ছুটি দিয়েছি সায়ন্তীর অনুরোধে। আজকের দিনটা আমরা এভাবেই কাটিয়ে থাকি। কিন্তু ম্যাডাম কোথায়? ওনাকেই তো দেখছি না। অরিত্র ঘরের একটা প্রায় অন্ধকার কোণায় বন্ধ দরজার দিকে ইঙ্গিত করে ফিসফিস করে বলল, ওই যে স্নান সারছে, এটা আরো কিছুক্ষণ চলবে। রিয়া এবারে খেয়াল করল ঘরের ওই দিক থেকে একটা মৃদু সুরেলা সুর শোনা যাচ্ছে। অরিত্র গলা তুলে বলল, ডার্লিং, আমাদের গেস্ট এসেছে, তোমার জন্য অপেক্ষা করছে। বাথরুমের বন্ধ দরজার ভিতর থেকে নারী কণ্ঠে উত্তর এলো, ওকে বসতে বলো, আমি রেডি হয়ে বেরোচ্ছি। রিয়া, তুমি আরাম করে বসো, আমি এক্ষুনি আসছি। অরিত্র ঘর থেকে বেরিয়ে যেতেই রিয়ার অস্বস্তির মাত্রাটা দ্বিগুণ বেড়ে গেল। দুম করে অচেনা লোকের সঙ্গে এমন একটা বিদঘুটে পরিবেশে এসে হাজির হওয়াটা যে অবিবেচকের কাজ হয়েছে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই ঘরের দেওয়াল জুড়ে বড় বড় অয়েল পেইন্টিং ঝোলানো রয়েছে। ছবিগুলোর দিকে ভালো করে চেয়ে রিয়ার বুকের ভিতরে ছ্যাঁত করে উঠল। তৈলচিত্রগুলির মধ্যে কুৎসিত নৃশংসতার নগ্ন প্রকাশ। প্রচুর বিতৃষ্ণা সত্ত্বেও রিয়া যেন চুম্বকের মতো ছবির আকর্ষণে দেয়ালের সামনে গিয়ে হাজির হল। বড় অদ্ভুত ছবিটা। জনহীন প্রান্তরের মাঝে বিশাল একটা প্রাসাদ, আর সেই প্রাসাদের সদর দরজার সামনে হাত পা বাঁধা একটা তরুণী মেয়েকে একজন পালোয়ান মতো লোক পাঁজা কোলা করে তুলে রেখেছে। পাশের ছবিটায় দেখা গেল মেয়েটিকে প্রাসাদের ভিতরের কোনো একটা ঘরে পাথরের টেবিলের ওপর শুইয়ে রাখা হয়েছে এবং আগের মতোই হাত পা বাঁধা অবস্থায়। আতঙ্কের স্পষ্ট অভিব্যক্তি মেয়েটির মুখের রেখায় ফুটে উঠেছে। পরের ছবিটা যেন আরো বীভৎস এবং অস্বাভাবিক রকমের জীবন্ত। মেয়েটি সম্পূর্ণ নিরাভরণ অবস্থায় ওই টেবিলে শুয়ে রয়েছে। 4 নম্বর ছবিটা দেখে রিয়ার বুকের ভিতরটা বিশ্রীভাবে কেঁপে উঠল। কুৎসিত ডাইনির মতো দেখতে একটি প্রাণী তরুণীর বুকের উপর চড়ে বসেছে। ডাইনিটার গালের দুপাশ থেকে দুটো সদন্ত বেরিয়ে এসেছে। রিয়া আর দেখতে না পেরে সভয়ে চোখ বন্ধ করে ফেলল। আর তখনই তার কানের উপর কেউ যেন ফিসফিস করে বলল, রিয়া ভীষণ চমকে উঠল। এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে না পেয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, কে? নারী কণ্ঠের হাসির শব্দ ভেসে এলো বন্ধ দরজার পিছন থেকে। এক মুহূর্তের নিস্তব্ধতার পর কণ্ঠস্বরটা আবার বলল, ছবি দেখে ভয় পেলে নাকি? কিন্তু আপনি জানলেন কি করে যে আমি ছবি দেখছিলাম? আপনি তো বাথরুমে রয়েছেন, তাই না? আসলে কি বলতো, আমার এই কান দুটো না ভীষণ রকমের সজাগ। যেমন ওই নেকড়ে বা বাদুড়ের কান হয়, ঠিক তেমন।
তুমি যখন সোফা থেকে হেঁটে দেওয়ালের সামনে এসে দাঁড়ালে আমি তখন ঠিক টের পেলাম। আবার ছবির দিকে তাকিয়ে তোমার শ্বাস প্রশ্বাসের গতি মুহূর্তের মধ্যেই যে বৃদ্ধি পেয়েছিল, সে শব্দটাও আমার এই সজাগ কান দুটো ঠিক ধরে ফেলেছিল। আপনি কি বলছেন? বন্ধ দরজার আড়াল থেকে ফের একবার গা ছমছমে হাসির শব্দ ভেসে এলো। নারী কণ্ঠ ব্যঙ্গের স্বরে বলল, বোকা মেয়ে, এতেই ভয় পেয়ে গেলে? একটা স্পাই ক্যামের সাহায্যে তোমাকে আমি দেখতে পাচ্ছি। এবারই চাকর বাকরগুলো যা হয়েছে না, এদের ওপর একটু আধটু নজর রাখার জন্য এই ব্যবস্থা আমাকে নিতে হয়েছে আর কি। ও তাই বলুন। রিয়ার হঠাৎ কিছু মনে পড়তে লজ্জিতভাবে বলল, সরি ম্যাডাম, আপনাকে উইশ করতেই ভুলে গেছি। হ্যাপি বার্থডে। বন্ধ দরজার ওপার থেকে উত্তরের বদলে গানের রহস্যময় সুর ভেসে এলো। সামান্য পরে নারী কণ্ঠ আবার জিজ্ঞাসা করল, তা রিয়া, তোমার বয়স কত? 19। আচ্ছা, তুমি কি ভার্জিন? রিয়া অন্তত এই প্রশ্নটা আশা করেনি। উত্তর দিতে একটু দ্বিধা বোধ করল। প্রশ্নকর্ত্রী নিজেই উত্তর দিলেন, অবশ্য তুমি নিজের মুখে না বললেও তোমাকে দেখেই আমি বুঝে গেছি তোমাকে দিয়েই আমার কাজ হবে। রিয়ার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল যে, আপনাদের ফিল্মে কাজ করতে হলে কি ভার্জিন হতে হয়? কিন্তু কথাটা জিজ্ঞেস করলে মহিলাটি যদি বিরূপ হয়ে পড়ে সেই ভেবে চুপ করে রইল। আর তখনই হাতে একটা পেল্লায় প্যাকেট নিয়ে অরিত্র এসে ঘরের মধ্যে প্রবেশ করল। প্যাকেট থেকে কেক বার করে টেবিলের ওপর রেখে অরিত্র রিয়ার দিকে চেয়ে হাসল, বলল, এবার সেই প্রতীক্ষিত কাজটা সেরে ফেলা যাক। রিয়া বাথরুমের দিকে চেয়ে বলল, কিন্তু ম্যাডাম বোধহয় এখনো রেডি হননি। অরিত্র সেদিকে চেয়ে উচ্চস্বরে হাঁক দিল, ডার্লিং, কেক রেডি। ভিতর থেকে নারী কণ্ঠ সাড়া দিল, শুরু করো, আমি আসছি। অরিত্র হঠাৎ টিম টিম করে জ্বলা বাল্বটা নিভিয়ে দিতেই রিয়া সভয়ে চেঁচিয়ে উঠল, স্যার স্যার, লাইটটা নেভালেন কেন? আরে বাবা, ভয় নেই, মোমবাতি জ্বেলে দিচ্ছি। কেক কাটার রেওয়াজটা মিটলেই লাইটের সুইচ অন করব। অরিত্র কেকের উপর একটা মোমের টুকরো গেঁথে দিয়ে অগ্নি সংযোগ করল। ঘরের মধ্যে এবার ভুতুড়ে আবছা আলো অন্ধকার ছড়িয়ে পড়ল। বাথরুমের দরজা খুলে একজন সুঠাম চেহারার নারী বেরিয়ে এসেছেন। পর্যাপ্ত আলোর অভাবে মেয়েটিকে স্পষ্ট করে দেখা যাচ্ছিল না। অরিত্র কেক কাটার ছুরিটা নারী মূর্তির দিকে এগিয়ে ধরল। মেয়েটি ছুরি হাতে কেকের দিকে এগিয়ে গেল। অরিত্র আর রিয়া দুজনে একসঙ্গে গলা মেলালো। প্রায় অন্ধকার ঘরে আলো আধারির মধ্যে কেকের ওপর ছুরি চালিয়ে একটা টুকরো হাতে করে মেয়েটি রিয়ার দিকে এগিয়ে গেল। হাসি মুখে রিয়া কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ ভীষণ আতঙ্কে চিৎকার করে উঠল। খুব কাছে এসে যাওয়ায় যৎসামান্য আলোতেও নারী মূর্তির মুখশ্রী সে দেখতে পেয়েছে। রিয়ার সামনে কেক হাতে যে দাঁড়িয়ে রয়েছে সে সাধারণ কোনো স্ত্রীলোক হতেই পারে না। মূর্তিমান একজন ডাইনি। তার ভয়ঙ্কর মুখের ভেতর থেকে ধারালো সদন্তগুলো বের করে হিংস্র অট্টহাসি গড়ে উঠল। রিয়া জ্ঞান হারিয়ে মেঝেতে আছড়ে পড়ছিল। একজন বেটেখাটো গাঁট্টা গোট্টা লোক এসে ওকে পাঁজা কোলা করে তুলে নিল। ঠান্ডা জলের ঝাপটায় রিয়ার জ্ঞান ফিরল। চোখ মেলে সে টের পেল নরম বিছানার ওপর দড়ি দিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে ফেলা হয়েছে। পরনের জামা কাপড় সব খুলে সম্পূর্ণভাবে বিবস্ত্র করে দেওয়া হয়েছে। রিয়ার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই ভীষণ দর্শনা ডাইনি,
আর ওই বেটে লোকটা। রিয়া প্রচন্ড আতঙ্কে চিৎকার করে উঠল। বেটে লোকটা লোভীর মতো রিয়ার নগ্ন দেহের দিকে চেয়েছিল। সে ঘর ঘরে স্বরে বলল, এত খেটে খুঁটে এটাকে এনে হাজির করলাম, আর আমি একটু মজাও করতে পারবো না? আমার এখনো কায়া পরিবর্তন করা হয়নি, ভুলে গেছিস তুই? শুনছিলেন রক্তখাকি, রচনা সঞ্জয় ভট্টাচার্য, সমগ্র পরিচালনা অনিরুদ্ধ ও চিঞ্জিত, প্রচ্ছদ পরিকল্পনায় সৌম্যদীপ, আবহ পরিচালনা অনিরুদ্ধ। গল্প কিন্তু এখনো অনেক বাকি। শুনতে থাকুন রক্তখাকি।